বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী ড্যারিয়াস হরুর লেখা ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটি। প্রতিদিন সকালে যখন সূর্যের প্রথম আলোয় আমাদের ঘুম ভাঙে, তখন আমাদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। আজকের কাজ, মানুষের প্রত্যাশা, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করব, কাকে রিপ্লাই করব, অফিসে কি হবে, বাড়ির লোক কি ভাববে, এই সব কিছু মিলে এমন এক মানসিক চাপ তৈরি করে যা আমাদের গোটা দিনের মুডটাই খারাপ করে দিতে পারে। কিন্তু আমরা যদি একটা জিনিস বুঝে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে যেতে পারে। আর সেই জিনিসটা হলো ডাইকটলি অফ কন্ট্রোল, অর্থাৎ কোন জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনটা নেই। স্টোইক ফিলোসফি, যা এক অতি প্রাচীন চিন্তাধারা, আমাদের এটাই শেখায় যে শান্তি আর আনন্দ তখনই সম্ভব যখন আমরা শুধু সেই সব জিনিসের ওপর মনোযোগ দিই যা আমাদের নিয়ন্ত্রণে আছে। বাকি সব কিছুকে ছেড়ে দিতে শিখতে হবে। এই ধারণাটা বোঝানোর জন্য ড্যারিয়াস হরু তার বইয়ের শুরুটাই এই চিন্তা দিয়ে করেছেন। তিনি এটাকে খুব আধুনিক এবং প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যা আজকের দিনের প্রত্যেক মানুষের সাথে সংযোগ স্থাপন করে। ভাবুন তো, আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করলেন। এখন আপনি আশা করছেন যে সবাই লাইক করবে, ভালো কমেন্ট করবে। কিন্তু যদি কেউ খারাপ কিছু বলে দেয় বা মানুষজন পাত্তা না দেয়, তাহলে আপনার কেমন লাগবে? দুঃখ, রাগ, হতাশা? কিন্তু একটু থেমে ভাবুন তো, অন্যদের প্রতিক্রিয়া কি আপনার নিয়ন্ত্রণে আছে? না, তাই না? আপনার নিয়ন্ত্রণে শুধু এটাই ছিল যে আপনি কি ছবি পোস্ট করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন এবং আপনি নিজে সেই ছবিটা নিয়ে কি ভাবেন। বাকি সব, মানুষের চিন্তা, তাদের সময়, তাদের অনুভূতি, এগুলো সবই বাহ্যিক। আর যখন আমরা এই সব জিনিসের সাথে আমাদের মানসিক শান্তিকে জুড়ে দিই, তখন আমরা নিজেদের খুশিটা অন্যের হাতে তুলে দিই। ফরু বলেন যে যদি আমরা মানসিক শান্তি চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শুধু নিজের কাজের ওপরই ফোকাস করতে হবে, তার ফলাফলের ওপর নয়। অর্থাৎ আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন, তাহলে আপনার ফোকাস শুধু এটাই হওয়া উচিত যে আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন কিনা, সততার সাথে চেষ্টা করেছেন কিনা। চাকরিটা পাবেন কিনা সেটা আপনার হাতে নেই। কোম্পানির প্রয়োজন, অন্য প্রার্থীদের যোগ্যতা, ইন্টারভিউয়ারের মুড, এগুলো সবই এমন ফ্যাক্টর যা নিয়ন্ত্রণ করা যায় না। আমরা প্রায় এই কারণে চিন্তিত হই, কারণ আমরা সেই সব জিনিস নিয়ন্ত্রণ করতে চাই যা কোনোদিনই আমাদের হাতে ছিল না। কেউ রিপ্লাই দিল না, কেউ এড়িয়ে গেল, প্রমোশন হলো না, বৃষ্টি নামলো, ট্রাফিক জ্যাম হলো, এই সব কিছু নিয়ে আমরা অকারণে মন খারাপ করি। কিন্তু যদি আমরা স্টোইকের মতো করে ভাবি, তাহলে বুঝতে পারবো যে আমাদের শক্তি শুধু সেই সব কাজেই লাগানো উচিত যা আমরা বদলাতে পারি। এই দর্শন শুধু বড় বড় সিদ্ধান্তেই নয়, দৈনন্দিন ছোট ছোট পরিস্থিতিতেও খুব কাজে আসে। যেমন কেউ আপনার কথা থামিয়ে দিল, বা আপনার কাজের প্রশংসা করলো না, বা কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো। এই সব ক্ষেত্রে আপনি শুধু একটা জিনিসই নিয়ন্ত্রণ করতে পারেন, আর সেটা হলো আপনার প্রতিক্রিয়া। আপনি রেগে যাবেন নাকি শান্তভাবে সামলাবেন, এটা পুরোপুরি আপনার হাতে। ফরু এই কথাটা খুব সহজ শব্দে বলেন যে আমরা প্রতিদিন দু ধরনের জিনিসের মুখোমুখি হই, নিয়ন্ত্রণযোগ্য আর নিয়ন্ত্রণহীন। আর আমরা যদি এই অভ্যেসটা তৈরি করে ফেলি যে প্রত্যেক পরিস্থিতিতে প্রথমে চিনতে পারবো যে এটা কোন ক্যাটাগরির জিনিস, তাহলে আমাদের প্রতিক্রিয়া এবং মানসিকতাও দুটো অনেক ভালো হতে পারে। যদি কোনো জিনিস নিয়ন্ত্রণহীন হয়, তাহলে তার ওপর শক্তি নষ্ট করার মানে হলো আমরা নিজেদেরকে অকারণে চাপ দিচ্ছি। ভাবুন, আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন আর রাস্তায় বৃষ্টি শুরু হলো। এখন আপনি মন খারাপ করতে পারেন, অভিযোগ করতে পারেন, অথবা শান্তভাবে ছাতাটা বের করে মুহূর্তটা উপভোগ করতে পারেন। এই সহজ উদাহরণটা দেখায় যে কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের অভিজ্ঞতা নির্ধারণ করে। ফরুর মতে মানসিকতাই হলো সেই লেন্স যা দিয়ে আমরা পৃথিবীকে দেখি, আর ডাইকটমি অফ কন্ট্রোল আমাদের একটা পরিষ্কার লেন্স দেয়। কখনো কখনো আমরা ভাবি যে অন্যদের বদলানো সম্ভব, কিন্তু সত্যিটা হলো কাউকে বদলানো আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি শুধু নিজের সীমা তৈরি করতে পারেন, নিজের প্রত্যাশা স্পষ্ট রাখতে পারেন, আর নিজেকে এমনভাবে ব্যবহার করার জন্য ট্রেন করতে পারেন যাতে আপনি অন্যদের থেকে সম্মান পান। যখন আপনি নিজেকে বদলান, তখন পরোক্ষভাবে পরিস্থিতিও আপনার পক্ষে আসতে শুরু করে। আর একটা মজার বিষয় হলো,
যখন আপনি শুধু নিজের নিয়ন্ত্রণযোগ্য কাজের উপর ফোকাস করেন, তখন আপনার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস আসতে শুরু করে। কারণ তখন আপনি প্রত্যেকটা ফলাফলকে একটা শেখার সুযোগ হিসাবে দেখেন, ব্যর্থতা হিসাবে নয়। ফরু বলেন যে যখন তিনি এই ধারণাটা বুঝেছিলেন, তখন তার মনে হয়েছিল যে অনেক কিছুকে ভয় পাওয়াটা অর্থহীন ছিল, যেমন প্রত্যাখ্যান, সমালোচনা বা অনিশ্চয়তা, কারণ সেগুলো তো তার নিয়ন্ত্রণেই ছিল না। তাই ভয় পাওয়ার কোনো মানেই হয় না। কেরিয়ারের অনিশ্চয়তা আজকাল প্রায় সবাইকেই সামলাতে হয়। কারো চাকরি চলে যায়, কেউ মাইনে নিয়ে খুশি নয়, কেউ নিজের কাজে কোনো উদ্দেশ্য খুঁজে পায় না। কিন্তু আমরা যদি এই অনিশ্চয়তাকে এই দৃষ্টিতে দেখি যে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাহলে আমরা সেটাকে মেনে নিতে শিখতে পারি, আর তারপর নিজেদের চেষ্টাকে সেই দিকে লাগাতে পারি যা আমাদের নিয়ন্ত্রণে আছে। যেমন নতুন স্কিল শেখা, নেটওয়ার্কিং করা, প্রজেক্টে নিজেকে প্রমাণ করা। একইভাবে সোশ্যাল মিডিয়ার চাপ, অন্যের জীবন দেখে নিজেকে ছোট মনে করা, অন্যের সাফল্য দেখে নিরাপত্তাহীনতায় ভোগা, এই সব কিছু ততক্ষণই যতক্ষণ না আমরা বুঝি যে ওগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু সততার সাথে নিজের জীবনটা বাঁচতে পারি। আর যখন আমরা নিজের কাজ, অভ্যেস আর চিন্তার ওপর ফোকাস করি, তখন তুলনা করাটা নিজে থেকেই কমে যায়। ফরু বলেন যে যখন তিনি বুঝেছিলেন যে শান্তি তখনই সম্ভব যখন নিয়ন্ত্রণ করা ছেড়ে দিতে শেখেন, তখন তার জীবনটা একটা অন্য দিকে চলতে শুরু করে। তিনি আরও বেশি রিল্যাক্সড, ফোকাসড আর বর্তমানে থাকতে পারেন, কারণ তখন তিনি প্রত্যেকটা মুহূর্তকে মেনে নিয়ে বাঁচেন, প্রতিরোধ করে নয়। এই ধারণা আমাদের শেখায় যে স্ট্রেস সামলানোর সবচেয়ে সহজ উপায় হলো ফলাফল থেকে নিজেকে আলাদা করা আর প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া। যখন আমরা প্রক্রিয়ার উপর মনোযোগ দিই, তখন আমরা শিখি, উন্নতি করি আর পরিণত হই। আর এটাই আসল সাফল্য। প্রতিদিন যখন আপনি কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন শুধু একটা সহজ প্রশ্ন নিজেকে করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পদক্ষেপ নিন। যদি না হয়, তাহলে ছেড়ে দিন। ধীরে ধীরে এই অভ্যেসটা আপনার অভ্যেসে পরিণত হবে, আর আপনার জীবনে স্বচ্ছতা আর প্রশান্তি আসবে। এইভাবে স্টোইক ফিলোসফি আর ড্যারিয়াস ফরুর সহজ কিন্তু শক্তিশালী ব্যাখ্যা আমাদের এমন এক মানসিকতা দেয় যা আজকের এই দ্রুত আর বিভ্রান্তিকর পৃথিবীতে খুব জরুরি। যে শান্তি আমরা বাইরে খুঁজি, তা আসলে ভিতর থেকে আসে, আর তার পথ হলো নিয়ন্ত্রণকে বোঝা আর তাকে সঠিকভাবে প্রয়োগ করা। আপনি যদি এই দর্শনটা গ্রহণ করেন, তাহলে হয়তো সমস্যা শেষ হবে না, কিন্তু তার প্রভাব অবশ্যই কমে যাবে। আর এটাই তো আমরা সবাই চাই, একটা শান্তিপূর্ণ, স্বচ্ছ আর পরিপূর্ণ জীবন। যখন আমরা জীবন নিয়ে গভীরভাবে ভাবি, তখন আমরা বুঝতে পারি যে অনেক সমস্যা আমাদের বাইরে নয়, বরং আমাদের ভিতরেই তৈরি হয়। আমরা নিজেদের নিয়ে অনেক কিছু ভাবি, বারবার ভাবি, ভয় পাই, নিজেকে প্রমাণ করার চেষ্টা করি, মানুষের কাছে স্বীকৃতি চাই, আর তারপরেও নিজের উপর কখনো খুশি হতে পারি না। এই সব অভিমুক্তিকে বোঝার একটা উপায় হলো ধীর গতিতে চলা, বসে নিজের মনের সাথে কথা বলা, অর্থাৎ এক ধরনের আত্মধ্যান। আর এই কাজটাই করে সেই চিঠিগুলো। প্রত্যেকটা চিঠি যেন একটা ছোট্ট মেডিটেশন। এই বইতে প্রত্যেকটা চিঠি 2 থেকে 4 পাতার, কিন্তু তার মধ্যে যে কথাটা বলা হয় তা সোজা মন আর মস্তিষ্কে পৌঁছায়। প্রত্যেকটা চিঠি কোনো একটা বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে লেখা, যেমন ভয়, অতিরিক্ত চিন্তা, তুলনা, স্বীকৃতির পেছনে ছোটা বা কোনো কিছু ছেড়ে দেওয়া। আর যেহেতু এগুলো ছোট ছোট ভাবনা, তাই এগুলো পড়া সহজ আর বারবার পড়তে ইচ্ছে করে। মনে হয় যেন কেউ বন্ধু আমাদের বোঝাচ্ছে, বা হয়তো আমরা নিজেরাই নিজেদের মনের কথাগুলো কাগজে পড়ছি। প্রতিটি চিঠি একটা প্রশ্ন তোলে, আর তারপর ধীরে ধীরে সেই প্রশ্নের উত্তর খোঁজে। কিন্তু সেই উত্তরটা আমাদের নিজেদের ভেতরেই পাওয়া যায়। যেমন একটা চিঠিতে ভয়ের কথা বলা হয়েছে। আমরা সবাই কোনো না কোনো ভয় নিয়ে লড়াই করছি। কখনো ব্যর্থতার ভয়, কখনো প্রত্যাখ্যানের ভয়, কখনো একা হয়ে যাওয়ার ভয়। কিন্তু এই চিঠিতে বলা হয়েছে যে ভয়কে এড়িয়ে চলার চেয়েও জরুরি হলো তাকে বোঝা আর তার মুখোমুখি হওয়া। এই ভয় আমাদের কিছু শেখাতে এসেছে, থামাতে নয়। যখন আমরা ভয়ের সাথে বসি, তাকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে কি দেখাতে চাও, তখন আমরা স্বচ্ছতা পেতে শুরু করি। আবার অন্য একটা চিঠিতে অতিরিক্ত চিন্তার কথা বলা হয়েছে। এটা খুব প্রাসঙ্গিক, কারণ আমরা সবাই কোনো না কোনো কথা নিয়ে বারবার ভাবি। কেউ কিছু বলে দিল, কোনো পরিস্থিতি আমাদের ভাবনার মতো হলো না, বা আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। এই চিঠিটা আমাদের শেখায় যে শুধু ভাবতে থাকা কোনো সমাধান আনে না, বরং আরও বিভ্রান্তি তৈরি করে। যখন আমরা অতিরিক্ত চিন্তার ফাঁদে পড়ি,
তখন আমরা বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এই চিঠি আমাদের স্থির হওয়ার উপায় শেখায়। শ্বাস নাও, থামো, আর বিশ্বাস করো যে যা হওয়ার তা হবে। প্রত্যেকটা জিনিসকে বারবার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আরেকটা শক্তিশালী চিঠি হলো স্বীকৃতি নিয়ে। আমরা সবাই কোনো না কোনোভাবে মানুষের থেকে অনুমোদন চাই, সেটা সোশ্যাল মিডিয়ায় লাইক হোক বা বাস্তব জীবনে প্রশংসা। আমরা নিজেদের মূল্যকে অন্যদের প্রতিক্রিয়ার মাধ্যমে মাপতে শুরু করি, কিন্তু এই চিঠিটা একটা নম্র রিমাইন্ডার দেয় যে আমাদের মূল্য আগে থেকেই আছে, তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা নিজেদের চোখে পারফেক্ট হওয়ার চেষ্টা করি তখন আমরা নিজেদের থেকে দূরে সরে যাই, কিন্তু যখন আমরা নিজেদের সাথে যুক্ত হই তখন স্বীকৃতির প্রয়োজন ধীরে ধীরে কমতে থাকে। এই চিঠিগুলো পড়ে মনে হয় যেন কেউ আমাদের মনের কথা বলে দিয়েছে। এই চিঠিগুলোর সবচেয়ে সুন্দর দিক হলো এগুলি খুব সহজ ভাষায় লেখা। মনে হয় না যে কোনো ভারী দর্শন পড়ছি, বরং মনে হয় যেন কোনো বন্ধু আমাদের একটা সৎ চিঠি লিখেছে যা আমাদের সত্যের আরও একটু কাছে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা লাইনে একটা সততা আছে, একটা কোমলতা আছে, আর হয়তো সেই কারণেই এই চিঠিগুলো এত সংযোগ স্থাপন করে। প্রতিটি চিঠির পর মনে হয় একটু থামি, ভাবি, আর সেই চিন্তাটাকে নিজের ভেতরে শোষণ করি। এই চিঠিগুলো কোনো কুইক ফিক্স বা মোটিভেশনাল স্পিচ নয়, এগুলো ধীরে ধীরে কাজ করে। যেমন হালকা বৃষ্টি মাটিকে গভীর পর্যন্ত ভিজিয়ে দেয়। এগুলো পড়তে পড়তে মনে হয় যে আমাদের সব উত্তর এখনই চাই না, শুধু এটা জানতে হবে যে আমরা একা নই, আর আমরা ধীরে ধীরে উন্নতি করতে পারি। এই ফরম্যাটটার একটা বিশেষত্ব হলো এটা পুনরাবৃত্তিযোগ্য। আপনি আজ কোনো চিঠি পড়লেন, তারপর এক সপ্তাহ পর আবার সেই চিঠিটাই পড়লে তার মানেটা আরও গভীর মনে হয়, কারণ প্রতিবার আমরা কোনো নতুন চিন্তা বা অনুভূতির সাথে সেই চিঠিটাকে দেখি। যেমন মেডিটেশনে আমরা রোজ একই শ্বাস পর্যবেক্ষণ করি, কিন্তু প্রতিদিন তার অভিজ্ঞতা আলাদা হয়, তেমনি এই চিঠিগুলো প্রতিবার নতুন অর্থ নিয়ে আসে। এই চিঠিগুলো পড়াটা একভাবে নিজের সাথে কথা বলার মতো। যখন আমরা কোনো চিঠি পড়ি তখন তা আমাদের ভেতরে কিছু একটা খুলে দেয়, কখনো পুরনো স্মৃতি, কখনো কোনো চাপা অনুভূতি, কখনো কোনো স্বচ্ছতা, আর সেই মুহূর্তে আমরা নিজেদেরকে একটু ভালো করে বুঝতে পারি। আর হয়তো এটাই সবচেয়ে বড় উপহার, নিজের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কিছু চিঠি একটু বেশি কাঁচা, যেমন শোক বা একাকিত্ব নিয়ে লেখা, কিন্তু এই কষ্টটাও খুব খাঁটিভাবে শেয়ার করা হয়েছে। মনে হয় না যে আমাদের শুভ শক্ত হও বা পজিটিভ ভাবও বলা হচ্ছে, বরং এই চিঠিগুলো আমাদের এমেজগুলোকে মেনে নিতে, তাদের সাথে বসতে আর ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই চিঠিগুলো যে কোনো অর্ডারে পড়া যায়, কোনো নিয়ম নেই যে কোনটা আগে পড়তে হবে। যেদিন যেমন অনুভব করছে সেই রকম চিঠি তুলে নাও। এই স্বাধীনতাটাও খুব আরামদায়ক লাগে, কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আরোগ্য আর উন্নতি সরল রৈখিক নয়। কখনো কখনো আমাদের পেছনে যেতে হয় যাতে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়। প্রতিটি চিঠি একটা নম্র বিরতি। এটা আমাদের এই দ্রুত পৃথিবীর দৌড়ঝাঁপ থেকে একটু ব্রেক দেয়। এগুলি শেখায় যে সব উত্তর তাড়াহুড়োতে পাওয়া যায় না, কখনো কখনো শুধু বসে শুনতে হয় নিজের মনের আওয়াজ, নিজের হৃদয়ের ফিসফিসানি। আর এই চিঠিগুলোতে সেই শান্ত আওয়াজটা পাওয়া যায় যা বলে, ঠিক আছে, তুমি ভালোই করছো, শুধু শ্বাস নাও। এই বইটার সবচেয়ে বড় গুণ এটাই যে এটা আপনাকে আরও ভালো হওয়ার প্রয়োজন দেখায় না, বরং এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি যেমন আছেন তেমনই যথেষ্ট। এতে কোনো পারফরমেন্স নেই, কোনো বিচার নেই, শুধু গ্রহণযোগ্যতা আছে। আর হয়তো আজকের পৃথিবীতে এটাই সবচেয়ে বেশি জরুরি। প্রতিটি চিঠি মন, হৃদয় আর আত্মার জন্য একটা উপহার। আর যখন আপনি এটা পড়েন তখন এই অভিজ্ঞতাটা শুধু একটা বই পড়া থাকে না, বরং একটা যাত্রায় পরিণত হয়। এমন এক যাত্রা যা বাইরের নয়, ভেতরের। আর এই যাত্রায় সবচেয়ে সুন্দর। যদি কখনো বিভ্রান্ত বোধ করেন, মন খারাপ থাকে বা শুধু নিজের সাথে একটু সময় কাটাতে চান, তাহলে এই চিঠিগুলোর কাছে ফিরে আসুন। এগুলো আপনাকে ধীরে ধীরে সেই ভার্সনের দিকে নিয়ে যাবে যেটা আপনি সবসময় ছিলেন, শুধু ভুলে গেছিলেন। আর প্রতিবার আপনাকে মনে করিয়ে দেবে যে স্বচ্ছতা, শান্তি আর আত্মপ্রেম বাইরে নয়, আপনার ভেতরেই আছে। আজকের পৃথিবীতে একটা জিনিস আমাদের সবাইকে অনবরত টানছে, মনোযোগের বিচ্যুতি বা ডিস্ট্র্যাকশন। চারদিক থেকে নোটিফিকেশন আসছে, প্রতি মুহূর্তে নতুন কিছু দেখা যাচ্ছে, আর আমাদের মন এক জায়গায় স্থির থাকতে পারছে না। আমরা কিছু করতে বসি আর কয়েক মিনিটের মধ্যে ফোন তুলে নিই, স্ক্রল করি, তারপর ভুলেই যাই যে আসলে কি করতে বসেছিলাম।
এটাই হলো সেই ডিজিটাল কোলাহল যার কথা দারিউস ফোরু বলেন। তার মতে এই কোলাহল শুধু শব্দ নয়, এটা আমাদের স্বচ্ছতা, মনোযোগ আর শেষ পর্যন্ত আমাদের জীবনকে নীরবে খেয়ে ফেলছে। ফৌরু বলেন যে আমাদের মনোযোগ হলো সবচেয়ে মূল্যবান জিনিস। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়, কারণ আমরা যা কিছু অর্জন করি তা আমাদের মনোযোগের ব্যবহারের ওপরই নির্ভর করে। সেটা পড়াশুনো হোক, সম্পর্ক হোক, কেরিয়ারের লক্ষ্য হোক বা আত্মউন্নতি, সব কিছুর জন্য প্রথমে আমাদের মনোযোগ দিতে হয়। কিন্তু যখন মনোযোগই বিভক্ত থাকে, যখন প্রতি 2 মিনিটে আমরা অন্য কোনো ট্যাবে চলে যাই, যখন প্রতিটি বিপ শব্দে আমাদের মন ঘুরে যায়, তখন আমরা কোনো কিছুতেই গভীরভাবে যুক্ত হতে পারি না। ভাবুন তো, যখন আমরা কোনো বন্ধুর সাথে কথা বলছি আর মাঝে মাঝে ফোন চেক করছি, তখন না আমরা সেই বন্ধুকে পুরোপুরি শুনতে পাচ্ছি, না সেই সম্পর্কটাকে সত্যি করে অনুভব করতে পাচ্ছি। তেমনি যখন আমরা কোনো বই পড়ছি বা কাজ করছি আর মন বারবার অন্য কোনো চিন্তা বা অ্যালার্টের দিকে ছুটে যাচ্ছে, তখন সেই মুহূর্তটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই ডিস্ট্র্যাকশন শুধু সময় নষ্ট করে না, এটা আমাদের ভেতরের শান্তি, সৃজনশীলতা আর সন্তুষ্টিকেও নীরবে শেষ করে দেয়। ফৌরু এই কথার উপর জোর দেন যে আমাদের নিজের মনোযোগকে রক্ষা করতে শিখতে হবে। যেমন আমরা টাকা বাঁচাই, মূল্যবান জিনিস লকারে রাখি, তেমনি আমাদের মনোযোগকেও সচেতনভাবে রক্ষা করতে হবে। তিনি বলেন যে আজকের পৃথিবীতে মনোযোগই হলো আসল মুদ্রা, আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ব্র্যান্ড এরই পেছনে পড়ে আছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এরা সবাই আমাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করছে, আর আমরা কিছু না ভেবেই সেই মনোযোগ বিলিয়ে চলেছি। একটা রিল এখানে, একটা টুইট ওখানে, মাঝে একটা আর্টিকেল। ধীরে ধীরে আমাদের মন অগভীর হয়ে যায়। আমরা সব কিছু জানার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই গভীরভাবে বুঝতে পারি না। এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনের মূল্যটা খুব সূক্ষ্ম, তাই আমরা তা সঙ্গে সঙ্গে অনুভব করি না। কিন্তু যখন দিন শেষ হয় আর আমরা ভাবি যে আজ কি করলাম, তখন মনে হয় কিছুই তো পুরো হলো না। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি। আধ খেঁচড়া কাজ, ছড়ানো ছিটানো চিন্তা আর চিরস্থায়ী অসন্তুষ্টি। ফৌরু বলেন যে এই চক্রটা ভাঙার প্রথম ধাপ হলো সচেতনতা। আমাদের বুঝতে হবে যে কি আমাদের মনোযোগ নষ্ট করছে আর কেন। একটা শক্তিশালী পয়েন্ট তিনি বলেন, সেটা হলো ডিস্ট্র্যাকশনের মূল কারণ একঘেয়েমি নয়, বরং অস্বস্তি। আমরা অস্বস্তিকর আবেগ থেকে বাঁচার জন্য ডিস্ট্র্যাকশনের দিকে ছুটে যাই। যখন কোনো কাজ একঘেয়ে লাগতে শুরু করে, বা যখন আমরা উদ্বিগ্ন বোধ করি, বা যখন কোনো কথোপকথন আমাদের আবেগগতভাবে চ্যালেঞ্জ করে, আমরা ফোন তুলে নিই, ফিড স্ক্রল করতে শুরু করি। সেই সাময়িক মুক্তি আমাদের ভালো অনুভব করায়, কিন্তু দীর্ঘমেয়াদী তা আমাদের ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফৌরু পরামর্শ দেন যে আমাদের দিনটাকে এমনভাবে ডিজাইন করা উচিত যেখানে আমাদের মনোযোগ সুরক্ষিত থাকে। এর মানে হলো আমাদের উদ্দেশ্যপূর্ণ হতে হবে। কি দেখব, কখন দেখব আর কতটা দেখব, এই সিদ্ধান্তগুলো নিতে হবে। প্রতিবার ফোনে হাত দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি জরুরি? এটা কি আমার লক্ষ্যকে সমর্থন করে? এটা কি আমাকে স্বচ্ছতা দেয় নাকি আরও বিভ্রান্ত করে? তিনি সকালের রুটিনের কথাও বলেন, কিভাবে দিনের শুরুটা গোটা দিনের সুরটা ঠিক করে দেয়। যদি আমরা ঘুম থেকে উঠেই ফোন দেখতে শুরু করি, নোটিফিকেশন চেক করি, তাহলে আমাদের মন প্রতিক্রিয়াশীল মোডে চলে যায়। আমরা আমাদের দিনকে নিয়ন্ত্রণ করি না, বরং দিন আমাদের নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা যদি সকালের প্রথম ঘন্টাটা উদ্দেশ্যপূর্ণ কাজে লাগাই, যেমন জার্নালিং, পড়া, নীরবতা বা গভীর কাজ, তাহলে আমাদের মন ধীরে ধীরে প্রশিক্ষিত হতে শুরু করে। এই মনোযোগকে রক্ষা করার জন্য ফৌরু কিছু ব্যবহারিক কৌশলও বলেন, যেমন টাইম ব্লক ব্যবহার করা, ডিস্ট্র্যাকশন ফ্রি জোন তৈরি করা, ডিজিটাল ডিটক্স নেওয়া, আর সবচেয়ে জরুরি একঘেয়েমিকে সহ্য করতে শেখা। যখন আমরা কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া বসে থাকি, তখন প্রথমে অস্বস্তি লাগে, কিন্তু তারপর ধীরে ধীরে সেই একঘেয়েমি আইডিয়ায় বদল আনতে শুরু করে, স্বচ্ছতায় বদল আনতে শুরু করে। আমাদের সেরা চিন্তাগুলো তখনই আসে যখন আমরা শুধু ভাবছি, কোনো ফিডে ডুবে নেই। আর একটা মজার বিষয় তিনি বলেন, সেটা হলো গভীর কাজ অর্থাৎ ডিপ ওয়ার্ক, আর অগভীর কাজ অর্থাৎ শ্যালো ওয়ার্ক। অনেক সময় আমরা সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু অর্থপূর্ণ কিছুই করি না। আমরা ইমেল রিপ্লাই করি, মেসেজ পাঠাই, ট্যাব বদলাই, কিন্তু কোনো কিছুই গভীরভাবে করি না। গভীর কাজ সেখানেই সম্ভব যেখানে ডিস্ট্র্যাকশন নেই, যেখানে আমাদের মস্তিষ্ক ফ্লো স্টেটে যেতে পারে। আর সেই জোনে পৌঁছানোর জন্য মনোযোগকে ডিসিপ্লিনবদ্ধ করতে হয়। ডিস্ট্র্যাকশনের কারণে আমাদের সৃজনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভাবি যে স্ক্রল করলে আমরা অনুপ্রেরণা পাবো, কিন্তু হয় তার উল্টো। মন অভিভূত হয়ে যায়, তুলনা শুরু হয়, আর নিজের ওপর সন্দেহ জাগে। ফৌরু বলেন যে আসল অনুপ্রেরণা আসে নীরবতা থেকে। যখন মন শান্ত থাকে, তখনই সে পর্যবেক্ষণ করতে পারে, কল্পনা করতে পারে, সৃষ্টি করতে পারে।
তার পুরো মেসেজটাই এই যে ডিস্ট্র্যাকশনের মূল্য শুধু সময় নয়, তা আমাদের মানসিক শান্তি, কাজের গুণমান আর আমাদের পরিচিতি পর্যন্ত প্রভাবিত করে। যখন আমরা বারবার অন্যের আওয়াজ শুনি, তখন আমরা ধীরে ধীরে নিজের আওয়াজ হারিয়ে ফেলি। তাই জরুরি যে আমরা যেন আমাদের মনোযোগকে পুনরুদ্ধার করি, তাকে সেই দিকে ব্যবহার করি যেখানে উন্নতি আছে, স্বচ্ছতা আছে আর অর্থ আছে। এই সব কথা পড়তে পড়তে মনে হয় আমরা সবাই কখনো না কখনো এই ফাঁদে পড়েছি। কিন্তু ভালো খবর হলো, এর থেকে বেরিয়ে আসার রাস্তাও আমাদের কাছে আছে। শুধু একটু সচেতনতা, একটু সাহস আর একটু শৃঙ্খলা দরকার। আমরা সবাই আমাদের দিনকে এমনভাবে ডিজাইন করতে পারি যেখানে কোলাহল কম আর উদ্দেশ্য বেশি। যখন আমরা আমাদের মনোযোগের মূল্য বুঝতে শুরু করি, তখন আমরা স্বাভাবিকভাবে বাছাই করতে শিখি। আমরা সব কিছুকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই আর শুধু সেই জিনিসগুলোই বেছে নিই যা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আর এটাই মনোযোগ দিয়ে জীবনযাপনের শুরু। ফৌরু আমাদের ভয় দেখান না, তিনি অনুপ্রেরণা দেন। তার বলার ভঙ্গিটা এমন যেন কোনো বন্ধু ধীরে ধীরে বলছে যে তুমি সক্ষম, শুধু একটু সচেতন হও। আর হয়তো এই কথাটাই আমাদের ভিতর পর্যন্ত ছুঁয়ে যায়। তিনি আমাদের শেখান যে আজকের পৃথিবীতে মনোযোগ বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় অর্জন। তাই পরের বার যখন আমরা অকারণে ফোন তুলব, তখন শুধু একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পছন্দটা আমাদের হাতেই আছে। তাকে ফিরিয়ে নেওয়া, তাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা আর ডিস্ট্র্যাকশনের কোলাহলেও নিজের স্বচ্ছতাকে বাঁচিয়ে রাখা। এটাই ফৌরুর আসল মেসেজ। মনোযোগকে বাঁচাও, কারণ এটাই তোমার আসল শক্তি। অনেক সময় আমরা রাতে শুয়ে ভাবি, ইস যদি তখন ওটা করতাম, ইস যদি ওই কথাটা গুরুত্ব দিয়ে শুনতাম, ইস যদি ওই মানুষটার সাথে মন খুলে কথা বলতাম। এই ইসগুলোই তো আসল আফসোস বা রিগ্রেট। ড্যারিয়াস ফৌরু এই আবেগটাকে খুব সরলতা আর সততার সাথে বুঝিয়েছেন। তার মতে আফসোস শুধু এই কারণে আসে না যে আমরা কোনো ভুল করে ফেলেছি, বরং এই কারণে আসে কারণ আমাদের কাজগুলো আমাদের মূল্যবোধের সাথে মেলে না। যখন আমরা এমন কিছু করে বসি যা আমাদের মনের সত্য থেকে আলাদা, তখন আফসোস ধীরে ধীরে ভেতরে জন্মাতে থাকে। আমরা সবাই কখনো না কখনো এটা অনুভব করেছি যে আমরা এমন কিছু করছি যে মন থেকে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আমরা করি কারণ সবাই করছে বা এটাই করা উচিত। এই ছোট ছোট অমিলগুলোই পরে বড় আফসোসে পরিণত হয়। ফৌরু এটাই বলেন, আফসোস হারানোর উপায় এটা নয় যে আমরা নিখুঁত হয়ে যাব, বরং এটা যে আমরা নিজেদেরকে বারবার জিজ্ঞেস করব, আমি কি সেটাই করছি যা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা ছোট মনে হলেও এর প্রভাব খুব গভীর। ভাবুন তো, যদি প্রতিদিন প্রত্যেকটা সিদ্ধান্তের আগে আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি যে এটা কি আমার জীবনের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে হয়তো আমরা অনেক ভুল পদক্ষেপ থেকে বেঁচে যেতে পারি। প্রায়ই আমরা অটো পাইলট মোডে জীবন কাটাই, একই রুটিন, একই চাকরি, একই অভিযোগ, এটা না ভেবেই যে এগুলোই কি সেই জিনিস যা আমাদের পরিপূর্ণতা দেয়। ফৌরু এই প্যাটার্নটাই ভাঙতে বলেন। তিনি জানান যে আফসোস শুধু অতীতের অনুশোচনা নয়, এটা একটা সংকেত। যখন আমাদের কোনো পছন্দ নিয়ে আফসোস হয়, তখন সেটা আমাদের ভেতরের কোনো উপেক্ষা করা সত্যের দিকে ইঙ্গিত করে। যেমন কোনো চাকরি নিয়ে আফসোস হলে হয়তো সেই চাকরিটা আমাদের প্যাশন বা মূল্যবোধের সাথে মিল ছিল না। যদি কোনো সম্পর্ক নিয়ে অনুশোচনা হয়, তাহলে হয়তো আমরা আমাদের আবেগগুলো সততার সাথে প্রকাশ করিনি। আফসোস একটা ফিডব্যাক, একটা আয়না, যা দেখায় যে আমরা কোথায় নিজেদের সাথে আপোষ করেছি। যদি আমরা এটা বুঝে যাই যে আফসোস এড়ানোর উপায় হলো সঙ্গতিপূর্ণ থাকা, অর্থাৎ যা ভাবি তাই বলা আর যা বলি তাই করা, তাহলে জীবনে স্বচ্ছতা নিজে থেকেই আসতে শুরু করে। ফৌরু আমাদের উৎসাহিত করেন প্রোঅ্যাক্টিভ হতে, অর্থাৎ আগে থেকে ভেবে সিদ্ধান্ত নিতে যে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। তবেই আমরা মূল্যবোধ ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবো। মূল্যবোধ মানে শুধু বড় বড় শব্দ নয়, সততা, দয়া, উন্নতি, সাহস, বরং সেই জিনিসগুলো যা আমাদের জীবনকে অর্থ দেয়। ফৌরু বলেন যে আমরা যদি নিজেদের কাছেই স্পষ্ট না থাকে যে আমাদের মূল্যবোধ কী, তাহলে আমরা অন্যের মানদণ্ডে বাঁচতে শুরু করি। আর যখন অন্যের হিসাবে সিদ্ধান্ত নিই, তখন আফসোস প্রায় নিশ্চিত। একটা মজার ব্যাপার হলো, অনেক সময় আফসোস সঙ্গে সঙ্গে আসে না। আজ আমরা কোনো কিছুতে আপোষ করি আর মনে হয় যে চলো ঠিক আছে, কিন্তু সময় যত গোড়াতে থাকে সেই ছোট জিনিসটাই ভারী লাগতে শুরু করে। বহু বছর পর আমরা বুঝতে পারি যে আমরা আমাদের স্বপ্নগুলোকে উপেক্ষা করেছি, নিজের কণ্ঠকে দাবিয়ে রেখেছি, নিজের প্রাধান্যগুলোকে স্থগিত করেছি। ফৌরু বলেন যে ভবিষ্যতের আফসোস থেকে বাঁচার একটাই উপায়, বর্তমানে সচেতন পছন্দ করা। তার ফোকাস এই কথার উপরেও আছে যে আমাদের নিজের আবেগগুলোকে বিচার করা উচিত নয়, আফসোসকেও আমাদের গ্রহণ করা উচিত, বোঝা উচিত।
তিনি বলেন যে আফসোসকে অপরাধ বোধে পরিণত করার প্রয়োজন নেই, বরং তাকে একজন গাইডের মতো দেখো যে তোমাকে বলছে যে তোমার এখন কি বদলানো উচিত। এই পরিবর্তনটা খুব শক্তিশালী। যখন আমরা আফসোসকে আত্মনিন্দার বদলে আত্ম উন্নতির জন্য ব্যবহার করি। ফোরো এই আলোচনায় আরেকটা স্তর যোগ করেন, সেটা হলো সময়ের গুরুত্ব। সময় হলো সেই সম্পদ যা সবচেয়ে দ্রুত শেষ হয়। আর আফসোসের সবচেয়ে বড় কারণ এটাই হয় যে আমরা ভাবি আমার কাছে যদি আরও সময় থাকতো তাহলে আমি, কিন্তু সত্যিটা হলো সময় সব সময় সীমিত থাকবে। তাই আমাদের আজই এই স্বচ্ছতা দরকার যে আমরা আমাদের সময় কোথায় বিনিয়োগ করছি। যে কাজটা আমরা রোজ করছি তা কি আমাদের ভবিষ্যৎ সত্তাকে গর্বিত করবে? এখানে ফোরো বারবার এই অনুরোধ করেন যে নিজের কাজগুলোকে সচেতনভাবে পর্যবেক্ষণ করুন। আমরা কি আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আমাদের ভয় থেকে চালিত হয়ে নিচ্ছি, নাকি আমাদের মূল্যবোধ থেকে? আমরা কি স্বীকৃতির জন্য অন্যের জীবনযাপন করছি, নাকি নিজের সত্যিকারের ইচ্ছাকে অনুসরণ করছি? যখন আমরা নিজেদের এই প্রশ্নগুলো করি তখন ধীরে ধীরে আমাদের পছন্দগুলো স্পষ্ট হতে শুরু করে। এবার এটা ভেববেন না যে ফোরো কোনো আদর্শ জগতের কথা বলছেন যেখানে কোনো সমস্যা নেই। তিনি নিজেই বলেন যে বাস্তব জগতে কখনো কখনো আমাদের আপোষ করতেই হয়, কিন্তু এটা বোঝা জরুরি যে সেই আপোষটা আমাদের কোন মূল্যবোধের সাথে সংঘর্ষ করছে। যদি আমাদের সেই বোঝাপড়া থাকে তাহলে আফসোস হয় না, কারণ আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি। অনেক সময় আমরা ভাবি যে আফসোস থেকে বাঁচতে হলে ঝুঁকি নিও না, কিন্তু ফোরো এটাকে ভুল মনে করেন। তার মতে সবচেয়ে বড় আফসোস সেটাই হয় যেটা আমরা কখনো চেষ্টাই করি না। কোনো স্বপ্নকে পুরোপুরি বাঁচার ভয়, কোনো সম্পর্কে দুর্বলতা না দেখানো, কোনো প্রতিভাকে দমন করা, এই সবই নীরব আফসোসে পরিণত হয়। তাই তিনি বলেন যে জীবনকে সাহসের সাথে কিন্তু বুদ্ধিমত্তার সাথে বাঁচো। নিজের হৃদয়ের কথা শোনো কিন্তু মস্তিষ্ক দিয়ে চলো। পদক্ষেপ নাও কিন্তু মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে। এই সব কথাগুলো খুব বাস্তব আর প্রাসঙ্গিক মনে হয়, কারণ আমরা সবাই কখনো না কখনো সেই মোড়ে দাঁড়াই যেখানে দুটো রাস্তা, একটা সহজ কিন্তু উদ্দেশ্যহীন, আর একটা কঠিন কিন্তু অর্থপূর্ণ। ফোরো এটাই বলেন, দ্বিতীয়টা বেছে নাও, কারণ সেটাই আফসোসমুক্ত জীবনের শুরু। যদি আপনি কোনো মোড়ে দাঁড়িয়ে থাকেন, কোনো বিভ্রান্তিতে থাকেন যে কি করা ঠিক, তাহলে জাস্ট একটা প্রশ্ন নিজেকে করুন, এটা কি আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা একটা কম্পাসের মতো। এটা আপনাকে দিক নির্দেশনা দেবে যখন মন বিভ্রান্ত, যখন পৃথিবী কোলাহলময়। আর এই দিক নির্দেশনাই আপনাকে সেই আফসোসগুলো থেকে বাঁচাবে যেগুলো বছরের পর বছর হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকে। ফোরোর কথা থেকে এটা স্পষ্ট যে আফসোস কোনো শত্রু নয়, এটা একজন শিক্ষক। কিন্তু তার থেকে শিখতে হলে আমাদের শুনতে জানতে হবে, থামতে জানতে হবে, আর জিজ্ঞেস করতে জানতে হবে আমি কি সেটাই করছি যা আমার সত্যিই করা উচিত। যদি আমরা রোজ কিছুক্ষণ থেমে এই প্রশ্নটা করি তাহলে হয়তো আমাদের জীবন আফসোসমুক্ত না হলেও অন্তত আফসোস সচেতন অবশ্যই হতে পারে। শেষে কথা একটাই, একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য স্বচ্ছতা, সাহস আর ধারাবাহিকতা দরকার। স্বচ্ছতা কী গুরুত্বপূর্ণ তা জানার জন্য, সাহস সেই পথে চলার জন্য, আর ধারাবাহিকতা সেই সত্যটাকে প্রতিদিন বাঁচার জন্য। আর যখন এই তিনটি মিলে যায় তখন আফসোসের জায়গায় সন্তুষ্টি, অপরাধবোধের জায়গায় উন্নতি, আর বিভ্রান্তির জায়গায় উদ্দেশ্য চলে আসে। এটাই তো আসল জয়। এটাই ফোরোর বার্তা। নিজের কাজগুলোকে নিজের মূল্যবোধের সাথে মেলাও, আর দেখো কিভাবে জীবন আফসোস থেকে মুক্ত আর অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে। ভয় এমন একটা শব্দ যা শুনলেই মনটা একটু কুঁকড়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভয় থাকেই। কারো ব্যর্থতার ভয়, কারো প্রত্যাখ্যানের ভয়, কারো একাকিত্বের ভয়, তো কারো পরিবর্তনের ভয়। কিন্তু ড্যারিয়াস ফোরো এই ভয়কে একটু অন্য নজরে দেখতে বলেন। তার মতে ভয় আমাদের শত্রু নয়, বরং একজন গাইড, একটা সংকেত যা বলে দেয় যে কোথায় আমাদের সাহসের প্রয়োজন। স্টোইক ফিলোসফিও এটাই শেখায় যে ভয়কে খতম করার চেষ্টা করো না, বরং তাকে বোঝো, পর্যবেক্ষণ করো আর ব্যবহার করো। যখনই আমরা কোনো নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবি তখন সবার আগে যা সামনে আসে তা হলো ভয়। নতুন কাজ শুরু করা হোক, কাউকে মনের কথা বলা হোক, কোনো সাহসী সিদ্ধান্ত নেওয়া হোক, সব জায়গায় ভয় বাধা হয়ে দাঁড়ায়। ফোরো মনে করেন যে এই ভয় থেকে পালানোর বদলে আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত যে এই ভয়ের পেছনে কি সুযোগ লুকিয়ে আছে। কারণ ভয় সেখানেই আসে যেখানে কিছু অর্থপূর্ণ থাকে, যেখানে কিছু বড় হতে পারে, যেখানে উন্নতির সম্ভাবনা থাকে। ভাবুন তো, যদি কোনো মানুষের স্টেজে কথা বলতে ভয় লাগে তাহলে হয়তো সেখানেই তার উন্নতি লুকিয়ে আছে, কারণ সেখানে তার আত্মপ্রকাশের সুযোগ আছে। যদি কারো চাকরি ছেড়ে নিজের কাজ শুরু করতে ভয় লাগে
তাহলে হয়তো সেখানে তার স্বাধীনতা লুকিয়ে আছে। ভয় আমাদের বলে দেয় যে আমরা কোথায় আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চলেছি, আর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাই তো সাহসের আসল মানে। ফোরু এই কথার ওপর জোর দেন যে ভয়কে দমন করার প্রয়োজন নেই। স্টোইসিজমের দৃষ্টিভঙ্গি এটা নয় যে আমি নির্ভীক হয়ে যাব, বরং এটা যে আমি ভয়ের মুখোমুখি হব এবং তারপরেও সঠিক কাজটা করব। স্টোইকরা মনে করেন যে ভয় একটা স্বাভাবিক আবেগ, এটা আমাদের সতর্ক করে, প্রস্তুত করে, কিন্তু এটা আমাদের থামাতে পারে না। বরং যখন ভয় আসে তখন সেটা একটা সংকেত যে এখন আমাদের একটু অতিরিক্ত শক্তি, একটু অতিরিক্ত স্বচ্ছতা আর একটু অতিরিক্ত বিশ্বাসের প্রয়োজন। অনেক সময় আমরা ভয়কে অতিরিক্ত চিন্তা করে অনেক বড় করে ফেলি। আমরা নিজেদেরকে ভবিষ্যতের এমন দৃশ্য দেখাতে শুরু করি যা এখনও অস্তিত্বই থাকে না। ফোরু বলেন যে বেশিরভাগ ভয়ই কল্পনা থেকে আসে, বাস্তবতা থেকে নয়। আর যখনই আমরা এটা চিনতে পারি যে ভয় শুধু আমাদের মনে তৈরি হওয়া একটা চিন্তা, তখন তার ওপর আমাদের ক্ষমতা কমতে শুরু করে। উদাহরণস্বরূপ, একজন মানুষ যে কোনো পাবলিক ইভেন্টে যেতে ভয় পায়, সে নিজেকে আগে থেকেই এটা ভেবে ক্লান্ত করে ফেলে যে লোকে কি ভাববে, যদি আমি অদ্ভুত আচরণ করে ফেলি, যদি কেউ আমাকে বিচার করে। কিন্তু এই সবই মনের বানানো গল্প। বাস্তব জগতে মানুষ বেশিরভাগই নিজের চিন্তায় ব্যস্ত থাকে। এই সচেতনতাই ভয়ের শিকল ভাঙে। ফোরু উৎসাহিত করেন যে আমরা যেন ভয়ের সাথে কথা বলি, তার থেকে পালিয়ে না যাই। কল্পনা করুন, ভয় একজন বন্ধুর মতো আপনার সামনে বসে আছে। তাকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে কি দেখাতে চাও? এই সহজ পরিবর্তন, ভয়ের সাথে কথা বলা, আমাদের ক্ষমতায়ন করতে পারে। যখন আমরা ভয়ের পেছনের গল্পটা বুঝি, তখন আমরা তার মধ্যে লুকিয়ে থাকা স্বচ্ছতাকে ধরতে পারি। স্টোইসিজমে আরেকটা সুন্দর ধারণা হলো ভার্চুয়াস অ্যাকশন বা পুণ্যময় কাজ, অর্থাৎ এমন কাজ যা আমাদের নীতির সাথে মেলে। সাহস, সততা, আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা। ফোরু বলেন যে যখনই ভয় আসবে তখন সেই ভয়কে কোনো পুণ্যময় কাজের জন্য ট্রিগার হিসেবে ধরুন। যদি আপনার সত্যি কথা বলতে ভয় লাগে, তাহলে হয়তো সেই সত্যি বলাটাই আপনার জন্য সঠিক কাজ। যদি আপনি কোনো অন্যায় পরিস্থিতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে ভয় পান, তাহলে সেই সাহসই আপনাকে একজন ভালো মানুষ বানাবে। ভয়কে জয় করার সবচেয়ে সহজ আর সত্যিকারের কৌশল হলো পদক্ষেপ নেওয়া। ভয় পক্ষাঘাতক করে, কিন্তু কাজ মুক্ত করে। এটা ফোরুর দর্শনের মূল কথা। তিনি বলেন যে আমরা যত দেরি করি, ভয় তত শক্তিশালী হতে থাকে। কিন্তু যেই আমরা একটা ছোট্ট পদক্ষেপও নিই, ভয়ের পকড়টা একটু আলগা হয়ে যায়। আর এই ছোট ছোট পদক্ষেপই আমাদের দীর্ঘমেয়াদে নির্ভীক নয়, বরং সাহসী করে তোলে। এই পার্থক্যটা বোঝা জরুরি। নির্ভীক হওয়া মানে ভয় না থাকা, কিন্তু সাহসী হওয়া মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। ফোরু এটাই শেখান যে মহত্বের যাত্রায় ভয় আসাটা স্বাভাবিক, বরং জরুরি। যদি ভয় না আসে, তাহলে হয়তো সেই রাস্তাটাই ছোট। আরেকটা শক্তিশালী পয়েন্ট ফোরু বলেন, সেটা হলো আমাদের ভয়কে শ্রেণীবদ্ধ করা উচিত। সব ভয় সমান নয়। কিছু ভয় যৌক্তিক, যেমন আগুনকে ভয় করা বা কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা। কিন্তু কিছু ভয় পুরোপুরি মনস্তাত্ত্বিক, যেমন অন্যের মতামতকে ভয় করা বা ব্যর্থতার কল্পনাকে ভয় করা। স্টোইক মানসিকতা শেখায় যে প্রথমে এই দুই ধরনের ভয়ের মধ্যে পার্থক্য করো, তারপর যেখানে যৌক্তিক ভয় আছে সেখানে সুরক্ষা রাখো, আর যেখানে মনস্তাত্ত্বিক ভয় আছে সেখানে আত্মসচেতনতা আর ভাবনা চিন্তা দিয়ে এগিয়ে যাও। ভয় আমাদের গতি কমাতে পারে, কিন্তু আমরা যদি তাকে বুঝতে পারি, তাহলে সেই ভয় আমাদের সঠিক দিকে ঠেলে দিতে পারে। ফোরু এটাও পরামর্শ দেন যে আপনি ভয়ের একটা জার্নাল রাখুন। যখনই কোনো ভয় আপনাকে কষ্ট দেবে, তাকে লিখুন কি ভয়, কেন ভয়, আর তার সাথে জড়িত বাস্তবতা কি। এই প্রক্রিয়াটা স্বচ্ছতা দেয়, আর অনেক সময় ভয়ের তীব্রতাকে অর্ধেক করে দেয়। আর একটা খুব সুন্দর আইডিয়া হলো ভয়ের কারণে আফসোস পুষে রাখবেন না। ভাবুন তো, যদি আপনি কোনো কাজ শুধু এই কারণে না করেন কারণ ভয় লাগছে, আর পরে আপনার সেই সিদ্ধান্তের উপর আফসোস হয়, তাহলে সেই ভয়টা কত দামি প্রমাণিত হলো। ফোরু বলেন যে স্বল্পমেয়াদী ভয়ের থেকেও বেশি বিপজ্জনক হলো দীর্ঘমেয়াদী আফসোস। তাই সাময়িক অস্বস্তি থেকে ভয় পাবেন না, ওটা আপনাকে চিরকালের জন্য শক্তিশালী করে তুলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর শেষ পর্যন্ত সামারিটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ।